কফিলউদ্দিন অ্যাসোসিয়েট প্রফেসর, নরসিংদী সরকারি কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়ে ক্লাস আমি পরিচালনা করব সেটি হচ্ছে অধ্যায় নাম্বার আমাদের 6 এবং অধ্যায়ের এটা লেকচার নাম্বার 12 এবং অধ্যায়ের নামটি হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিক মেথড। অ্যাটমিক স্পেকট্রোস্কোপিক মেথড এই অধ্যায়ে আজ তোমাদের সাথে ক্লাস নেব। দেখো, এই যে এই অধ্যায় অনেকগুলো লেকচার তোমাদের সাথে হয়ে গেছে, আমার এটা 12 নম্বর লেকচার চলতেছে। তো চলো আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়ের নামটি হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিক মেথড। বাংলা এটাকে আমরা বলতেছি পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ। প্রথমে আমরা জেনে নেব পারমাণবিক বর্ণালী বলতে আমরা কি বুঝি। চলো, পারমাণবিক বর্ণালী কি এই জিনিসটা আমরা জেনে নেই। পারমাণবিক বর্ণালী নীতি কি? সেটি হচ্ছে বিশ্লেষণীয় রসায়নের যে শাখায় পরমাণু দ্বারা তড়িৎ চুম্বকীয় বিকিরণের শোষণ বা নিঃসরণ ঘটে এবং এর ফলে যে বর্ণালী উৎপন্ন হয় সে বর্ণালী বিশ্লেষণ করে পদার্থের পরিমাণগত বিশ্লেষণ করা হয়। এই শাখাটাকে আমরা বলছি পারমাণবিক বর্ণালী নীতি। এখানে তুমি লক্ষ্য করো, বিশেষ করে তড়িৎ চুম্বকীয় বিকিরণ এই শব্দটার দিকে একটু নজর দাও। তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা এখানে ব্যবহার করে থাকি। তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ করাই অথবা নিঃসরণ করিয়ে যে বর্ণালীগুলো আমরা উৎপন্ন করে থাকি সেই বর্ণালীগুলো বিশ্লেষণ করে পদার্থের পরিমাণগত বিশ্লেষণ আমরা করে থাকি এবং এটাকে আমরা বলছি পারমাণবিক বর্ণালী নীতি। তোমাদেরকে আমি এখন কিছু শোষণ এবং নিঃসরণ বর্ণালী দেখাবো, যেটা হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা পেয়ে থাকি। যেমন দেখো, হাইড্রোজেন পরমাণুর জন্য যে শোষণ এবং নিঃসরণ বর্ণালী রয়ে গেছে সেটি দেখতে কেমন হয় লক্ষ্য করো। এখানে হাইড্রোজেনের এটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, এটাকে আমরা ইমিশন স্পেকট্রাম বলে থাকি। হাইড্রোজেন পরমাণু যখন আলোকরশ্মি নির্গত করে যে বর্ণালী উৎপন্ন করে সেটা হাইড্রোজেনের নিঃসরণ বর্ণালী এবং এটা হচ্ছে হাইড্রোজেনের শোষণ বর্ণালী। দুটার মধ্যে একটু তফাৎ তুমি লক্ষ্য করো। সে এখানে সবগুলি দেখো কালো রেখা, এই যে শোষণ বর্ণালীতে সবগুলি ব্ল্যাক টাইপের রেখা, বাট নির্গমন বর্ণালীতে তুমি দেখো বিভিন্ন বর্ণের আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি। এটা লাল বর্ণের, এটা আকাশী বর্ণের, এটা নীল বর্ণের, তারপরে ইত্যাদি প্রায় হালকা নীলের দিকে চলে গেছে। তো এইভাবে বিভিন্ন ধরনের আমাদের নিঃসরণ বর্ণালী হবে। হাইড্রোজেনের নিঃসরণ এবং শোষণ বর্ণালীগুলো তোমরা দেখে নিলা। এখন আমরা যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে পারমাণবিক নিঃসরণ বর্ণালী নীতি বলতে আমরা কি বুঝি। চলো আমরা সেখানে চলে যাই। পারমাণবিক নিঃসরণ বর্ণালী নীতি, অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি বলতে আমরা কি বুঝি। এটা একটা নীতি, একটা প্রণালীটি হচ্ছে যে আমরা বাহির থেকে শক্তি প্রয়োগ করে কোনো বস্তুকে যদি উত্তপ্ত করি, বাহির থেকে শক্তি আমরা উত্তপ্ত করার পর সে বস্তু যখন আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসার সময় যে রশ্মি বিকিরণ করে বা নিঃসরণ করে তা থেকে সৃষ্ট বর্ণালী বিশ্লেষণ করে পদার্থের গঠন এবং মৌল শনাক্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই আমরা বলছি পারমাণবিক নিঃসরণ বর্ণালী নীতি। পরাগ শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম পারমাণবিক নিঃসরণ বর্ণালী নীতি বলতে আমরা কি বুঝবো। এখানে এটা একটা প্রণালী, এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা পদার্থের নিঃসরণ রশ্মিকে ব্যবহার করে, বিকিরিত রশ্মিকে ব্যবহার করে বর্ণালী উৎপাদন করি এবং এই বর্ণালী বিশ্লেষণ করে পদার্থের গঠন এবং
কি মৌল দ্বারা ওই পদার্থটি গঠিত সেটি আমরা জেনে নিতে পারি। এই পদ্ধতিটাকে আমরা বলছি পারমাণবিক নিঃসরণ বর্ণালী, অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি। চলো আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। বর্ণালী বলতে, নিঃসরণ বর্ণালী বলতে আমরা কি বুঝি সেটা একটু তোমাদের জানিয়ে নেই। পারমাণবিক নিঃসরণ বর্ণালী সিম্পল, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রণালী, এবং এই প্রণালীতে যে বর্ণালী উৎপন্ন হয় সেটাই কিন্তু আমরা নিঃসরণ বর্ণালী বলবো। একইভাবে ডেফিনেশনটি আমরা এখানে দিয়েছি যে বাহ্যিক শক্তির উৎস দ্বারা কোনো বস্তুকে উদ্দীপিত করার পর বস্তু যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন সে যে বিকিরণ নিঃসরণ করে তা থেকে সৃষ্ট বর্ণালীকে আমরা পারমাণবিক নিঃসরণ বর্ণালী বলে থাকি। এখন তোমাদেরকে আমি কিছু চিত্র দেখাবো, যে চিত্রগুলোতে নিঃসরণ বর্ণালী তোমরা দেখতে পাবা। বিভিন্ন পরমাণু, সেটা হাইড্রোজেনের হতে পারে, হিলিয়ামের হতে পারে, ম্যাগনেসিয়ামের হতে পারে। দেখো এখানে আমি অনেকগুলো দেখিয়েছি। এখানে যেমন হাইড্রোজেনের নিঃসরণ বর্ণালীটা এখানে কিছুক্ষণ আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। এটা হচ্ছে হিলিয়ামের নিঃসরণ বর্ণালী, এটা হচ্ছে নিয়নের নিঃসরণ বর্ণালী, ইমিশন স্পেকট্রাম। এটা সোডিয়ামের নিঃসরণ বর্ণালী, তোমরা জানো সোডিয়ামের সোনালী হলুদ বর্ণ দেখায়, সোনালী হলুদ বর্ণ দেখায় সোডিয়াম। এবং মার্কারি দেখো অনেকগুলো লাইন আছে, মার্কারির মধ্যে সোনালী হলুদ লাইন আছে, তোমার গ্রিন লাইন আছে, লাইট গ্রিন আছে, এবং বেগুনি আছে, নীল আছে, বিভিন্ন ধরনের। এগুলো বিভিন্ন পরমাণুর নিঃসরণ বর্ণালী। এই যে তুমি এখানে একটা স্পেসিফিকেশন তুমি একটু লক্ষ্য করো যে হাইড্রোজেনের যে নিঃসরণ বর্ণালী এই রকম 4টা লাইন ঠিক এই জায়গাটিতে, এই যে হাইড্রোজেনের এই লাইনটা, হাইড্রোজেনের এই লাইনটি, এবং এই যে 5টা লাইন তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেনের এখানে, এই সকল জায়গাতে এবং এই বর্ণের আর কেউ কিন্তু এইরকম লাইন দেখাচ্ছে না। কাজী এই যে বর্ণালীগুলো দেখতে পাচ্ছ, এই বর্ণালীগুলো দেখে আমি আমার মৌলটি হাইড্রোজেন কিনা সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো, আমার মৌলটি নিয়ন কিনা সেটি আমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। কাজে একটা অজানা মৌল আমাকে যদি বলে যে তুমি বলো এটা কোন মৌল, তখন আমি কি করব, তার নিঃসরণ বর্ণালী নিব, নিয়ে এইটার সাথে মিলাবো। এটার সাথে মিলিয়ে যদি দেখি যে একদম মিলে গেছে, কাজে আমি বলবো সেটা নিয়নের, আমাকে নিয়ন মৌলটি দেওয়া হয়েছিল। আবার আমাকে একটা মৌল দিল, বললো যে এটা কোন মৌল, তখন আমি আবার যদি আমার এই নিঃসরণ বর্ণালীটি এই সোডিয়ামের সাথে মিলে যায়, তাহলে আমি সেটা বলবো সোডিয়াম পরমাণু আমার ছিল। সো এই যে নিঃসরণ বর্ণালী, এটা মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়। হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, সোডিয়াম, মার্কারি, ম্যাগনেসিয়াম ইত্যাদি মৌলগুলো শনাক্তকরণে এই বর্ণালীমিতি বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা তোমাদেরকে জানাবো যে এর মূলনীতি কি আছে, আমরা কিভাবে এই কাজটি করে থাকি, এর টেকনিক কি। মূলত মূল পদ্ধতিটা, একটু মাইক কারো এখানে আছে একটু বন্ধ করো, শব্দ হচ্ছে প্লিজ, বাতাসের শব্দ হচ্ছে কারো এখান থেকে। পারমাণবিক নিঃসরণ বর্ণালীমিতির যে প্রিন্সিপালস, মেইন প্রিন্সিপালস বা মূলনীতি, সেটা আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখো কিভাবে কি করি। এখানে আমরা যে কাজটি করে থাকি, যে পরমাণুকে আমরা যখন উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে থাকি, তখন পরমাণুর যে ব্যালেন্স ইলেকট্রন থাকে, সেই ব্যালেন্স ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়। এটা কিন্তু একদম প্রাইমারি কথা এই বর্ণালীমিতির। এখানে পরমাণুকে তোমার উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করলে তার যে ব্যালেন্সিয়াল ইলেকট্রনগুলো থাকবে সেখানে এই ইলেকট্রনগুলো উচ্চ শক্তি চলে যাবে। তুমি যদি সবসময় উচ্চ শক্তি স্তরে গিয়ে এই ইলেকট্রনগুলো তোমার স্থিতিশীল অবস্থায় থাকে না, তারা আবার গ্রাউন্ড লেভেলে ফিরে আসতে চায়। ফিরে আসার সময় তারা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি বিকিরণ করে। এই বিকিরিত রশ্মি দ্বারা সৃষ্ট বর্ণালী মূলত পারমাণবিক নিঃসরণ বর্ণালী। একটু আগেও আমরা এই ডেফিনেশনটি তোমাদেরকে দিয়েছি। তো যদি আমরা যে শক্তি স্তর বিবেচনা করেছি, উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর যেটা আমরা বিবেচনা করেছি, একটাকে যদি আমরা E2 ধরি এবং আরেকটাকে যদি E1 ধরি, তাহলে
এর মধ্যে যে শক্তি নিঃসরিত হয়েছে সেই নিঃসরিত শক্তির পরিমাণ যদি আমাদের হয় এইচ নিউ, লক্ষ্য করো এইচ নিউ যদি হয় তাহলে এইচ নিউ সমান আমরা লিখতে পারি E2 মাইনাস E1 সমান ডেল ই। এটাকে আমি একটি লেখচিত্রের মাধ্যমে একটি চিত্রের মাধ্যমে দেখাতে পারি তোমাদেরকে। এই বিষয়গুলো I have collected from the internet for learning purpose. স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই যে এখানে একটি তোমার এটাকে আমরা বলতেছি গ্রাউন্ড লেভেল, এটাকে বলছি গ্রাউন্ড লেভেল, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাইটেড লেভেল। গ্রাউন্ড লেভেল থেকে এই পরমাণুটি এই এখানে এইচ নিউ ইনসিডেন্ট ফোটন গ্রহণ করে সেই এক্সাইটেড লেভেলে চলে গেছে। এখনো সে এক্সাইটেড লেভেলে আছে, সে এখনো ইমিশন করেনি, রশ্মি নির্গমন করেনি। যখন সে রশ্মি নির্গমন করেছে, এই যে রশ্মিটি ছেড়ে দিয়েছে, তখন এইচ নিউ পরিমাণ শক্তি সে ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দিয়ে সে কিন্তু তোমার আবার গ্রাউন্ড স্টেটে ফেরত এসেছে। গ্রাউন্ড স্টেটে যখন ফেরত এসেছে সে কিন্তু যে পরিমাণ শক্তি, লক্ষ্য করে এখানে এইচ নিউ পরিমাণ শক্তি সে ছেড়ে দিচ্ছে। এই শক্তিটাকে ব্যবহার করে আমরা যে বর্ণালী তৈরি করে থাকি সেটাই হচ্ছে আমাদের পারমাণবিক নিঃসরণ বর্ণালী। তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে এই বর্ণালী উৎপাদনের জন্য আমাদেরকে স্টেপ ওয়াইজ কি কাজগুলো করতে হয়। চলো আমরা জেনে নেই স্টেপ ওয়াইজ ডেসক্রিপশন ফর দি প্রোডাকশন অফ অ্যাটমিক ইমিশন স্পেকট্রা। দেখো এখানে আমি একটি দেখিয়েছি, একটি তোমার এই যে এখান থেকে হাইড্রোজেনকে আমরা উচ্চ তাপমাত্রা যখন উত্তপ্ত করি তখন সে গোলাপি বর্ণের রশ্মি নির্গমন করে। এটাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করলে এই যে দেখো কয়টা লাইন হয়েছে, এখানে বেশ বিভিন্ন বর্ণের আলো কিন্তু তার এখান থেকে প্রিজমের মধ্য দিয়ে ডিফ্রাকশন হয়েছে, এটা বিভিন্নভাবে বেরিয়ে আসছে। এবং তখন কিন্তু তোমার এই হাইড্রোজেনের যে বর্ণালীটা আমি তোমাদেরকে আগে যেটা দেখেছি সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তোমরা লক্ষ্য করতেছো নিশ্চয়ই যে এখানে আমরা এইভাবে বর্ণালীগুলো পেয়ে যাচ্ছি। এখন দেখো যেটা বলছিলাম যে আমাদেরকে স্টেপ ওয়াইজ যে কাজগুলো করতে হয় একটা অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপিতে, অ্যাটমিক ইমিশন স্পেকট্রা পাওয়ার জন্য আমাদেরকে যে স্টেপ ওয়াইজ যে কাজগুলো করতে হয় সেটা আমরা প্রথমে দেখো। প্রথম যে ধাপটা সেটা আমি দেখাচ্ছি এখানে, একটু তোমাদের একটু বের করে নিই আমি। দেখো এখানে প্রথমে যেটা কাজ করতে হয় আমাদেরকে স্যাম্পলটি নিতে হয়, অবটেন স্যাম্পল ফর অ্যানালাইসিস, এটা স্টেপ নাম্বার 1। তারপরে হচ্ছে এই স্যাম্পলটাকে আমাদের তৈরি করতে হয় মানে এটাকে সলিউশন আকারে তৈরি করতে হয় ফর দি অ্যানালাইসিস, এটা স্টেপ নাম্বার 2। এবং এই সলিউশনটাকে আমাদেরকে এরোসল ফর্মে নিয়ে যাইতে হয়। মিস্ট, তোমরা জানো মিস্ট মানে কুয়াশা বা ফগ, এই ফর্মে আমাদেরকে নিয়ে যেতে হয়, এরোসল ফর্মে আমরা নিয়ে যাই, এটাকে স্টেপ নাম্বার 3। এবং এরোসল ফর্মে নেওয়ার পরে এই এরোসলটাকে আমাদেরকে কোথায় ইন্ট্রোডিউস করতে হয়, আমরা যেখানে তোমার এক্সাইটেশন সোর্স যেখানে আছে আমাদের, যেখান থেকে আমাদের তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেখানে আছে সেখানে আমরা এটাকে স্প্রে করে থাকি। তারপরে সেখানে কি হয়, তোমার অ্যাটোমাইজেশন হয়। অ্যাটোমাইজেশন মানে হচ্ছে তোমার মলিকিউল ভেঙে অ্যাটমে পরিণত হয় এবং এক্সাইটেড অবস্থায় সে থাকে, এবং এই এক্সাইটেড অবস্থায় থাকলে সে অস্থির অবস্থায় থাকে, এবং অস্থির অবস্থা থেকে সে যখন স্থিতিশীল অবস্থায় ভূমি স্তরে নেমে আসে তখন যে রেডিয়েশন সে বিকিরণ করে, যে রেডিয়েশন সে নিঃসরণ করে, সেই নিঃসরিত রেডিয়েশনকে আমরা ডিটেকশন করি এবং ইমিশন লাইন বা যেটাকে আমরা নিঃসরণ লাইন বা নিঃসরণ বর্ণালী বলতেছি সেটি আমরা পেয়ে যাই। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেয়েছো যে আমরা স্টেপ ওয়াইজ যে কাজগুলো করব এই বর্ণালী উৎপাদনের জন্য সেটা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে তোমরা দেখো এখানে আমাদের অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে যে যন্ত্র আমরা ব্যবহার করে থাকি সেই যন্ত্রের যে প্রধান প্রধান উপাদানগুলো রয়ে গেছে, এই প্রধান প্রধান অংশগুলো কি কি রয়ে গেছে তোমায় আমি সবগুলো এনে নিচ্ছি। দেখো সরি, প্রথমে দেখো এখানে কি কয়টা অংশ রয়ে গেছে। প্রথমে রয়ে গেছে আমাদের যে
রেডিয়েশন সোর্স, যেটা রেডিয়েশন সোর্স রয়ে গেছে, তারপরে হচ্ছে স্যাম্পলের যে স্যাম্পল হোল্ডার সেটা রয়ে গেছে, তারপরে আমরা যে লাইট সিস্টেম যেটা ব্যবহার করব সেটা আলোক সিস্টেম, তারপরে ডিটেক্টর এবং রেকর্ডার। এই দুইটা তো সব জায়গায় থাকে, আমাদের সব স্পেকট্রোফটোমিটারে এই দুইটা জিনিস থাকে, এবং এগুলো হচ্ছে মেইন পার্টস। এগুলো সব জায়গায় সকল রকম স্পেকট্রোফটোমিটারে এই পার্টসগুলো আমরা খুঁজে থাকি, দেখে থাকি। সো আমরা প্রথমেই যে রেডিয়েশন সোর্স যেটা, সেইটা ব্যাপারে তোমাদেরকে কথা বলবো। এখানে রেডিয়েশন সোর্স বা এক্সাইটেশন সোর্স যেটাকে বলছি আমরা, চলো এক্সাইটেশন সোর্স যাওয়ার আগে আমরা একটা অ্যাটমিক ইমিশন স্পেকট্রোফটোমিটারের একটা পিকচার আমরা দেখে নেব। এইরকম একটি যন্ত্র হচ্ছে এটা, যেই যন্ত্রটির সাহায্যে আমরা অ্যাটমিক ইমিশন স্পেকট্রা উৎপন্ন করে থাকি। এটা হচ্ছে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোমিটার AES। এটার মডেল নাম্বার হচ্ছে তোমার এখানে মডেল নাম্বারটি দেওয়া আছে। এটা আই হ্যাভ কালেক্টেড ফ্রম দি ইন্টারনেট ফর লার্নিং পারপাস। স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এইটা সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা এই বর্ণালী উৎপাদন করে থাকি। এখন আমরা দেখব এই যন্ত্রে আমরা যে সোর্স, যে লাইটিং সোর্স যেটা ব্যবহার করে থাকি, যে এক্সাইটেশন সোর্স যাদেরকে ব্যবহার করে থাকি, অনেকগুলো সোর্স আমরা ব্যবহার করে থাকি এখানে, যেমন এসিডিসি আর্ক ব্যবহার করে থাকি, হাই ও মিডিয়াম এবং লো ভোল্টেজ স্পার্কস আমরা ব্যবহার করে থাকি, গ্লো ডিসচার্জ উইথ ফ্ল্যাট ওর হলো ক্যাথোড আমরা ব্যবহার করে থাকি, ইন্ডাকটিভ কাপলড ব্যবহার করে কাপলড টিউব, তারপর হচ্ছে লেজার রশ্মি ব্যবহার করে থাকি, ডাইরেক্ট কারেন্ট প্লাজমা ব্যবহার করে থাকি। ইউ নো হোয়াট ইজ প্লাজমা? প্লাজমা হচ্ছে উচ্চ তাপমাত্রায় পদার্থ যখন গ্যাসীয় অবস্থায় চলে যায় তখন তাকে আমরা প্লাজমা বলে থাকি। সেখানে উত্তপ্ত অবস্থায় সে রশ্মি বিকিরণ করতে থাকে, সেই রশ্মিটাকে আমরা এক্সাইটেশনের উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। ক্যাপাসিটিভলি কাপলড মাইক্রোওয়েভ প্লাজমাও ব্যবহার করা হয়, তারপরে মাইক্রোওয়েভ ইনডিউসড প্লাজমা ব্যবহার করা হয়, চুল্লি ব্যবহার করা হয়ে থাকে, ফার্নেস, তারপরে হচ্ছে এক্সপ্লয়েডিং ওয়্যারস অর কয়েলস ব্যবহার করা হয়ে থাকে। আমরা কোনো একটা কয়েলের মাধ্যমেও আমাদের বস্তুকে আমরা এক্সাইট করতে পারি। সো অনেকগুলো লাইট এক্সাইটেশন সোর্স আমরা এখানে উল্লেখ করছি। এর মধ্যে এসিডিসি এই দুই একটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা এসি এবং ডিসি আর্কস নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এসি আর্কস উৎস, এটা আমরা ব্যবহার করি মূলত গুণগত বিশ্লেষণের কাজে। এখানে তোমার 1000 ভোল্ট বা এর অধিক বিভব পার্থক্য বিশিষ্ট আর্ক আমরা এসি আর্ক থেকে পেয়ে থাকি। এটা অবশ্যই ডিসি আর্ক যেটা আছে তার তুলনায় সুবিধাজনক। আমরা একটি এসি আর্ক সার্কিট তোমাদেরকে দেখাবো এখন। দেখে নাও, এটা একটা এসি আর্ক সার্কিট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা এসি আর্ক সার্কিট এটা ব্যবহার করেছি। এটা তোমরা শামস রসায়ন পাবলিকেশনস এর বইও পেয়ে যাবা, ইন্টারনেটেও পেয়ে যাবা, খোঁজ করলেই তোমরা পেয়ে যেতে পারো। এখন আরেকটা দেখাবো ডিসি আর্ক, তোমাদেরকে একটি দেখাবো ডিসি আর্ক। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে নিম্ন ভোল্টেজের, যেমন এসি আর্কের মাধ্যমে আমরা 1000 ভোল্টেজ যেখানে দরকার হয় সেটা এসি আর্ক ব্যবহার করে থাকি। যেমন 350 থেকে 300 ভোল্টের যে পরিমাণ আর্কস যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা ডিসি আর্ক ব্যবহার করে থাকি। ডিসি আর্ক বাতাসে কার্বন ইলেকট্রোড ইন্ট্রোডিউস করলে কিছু পরিমাণ সেখানে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়, সায়ানোজেন তৈরি হয়। এবং এখানে দেখো এটা কোন অঞ্চলে আমরা পাই, তোমার 3200 থেকে 4200 অ্যাংস্ট্রম অঞ্চলে, যে আণবিক অঞ্চল আছে সেই অঞ্চলে এখানে আমরা ব্যান্ড পেয়ে যাই তাদের। সো এসি আর্ক এবং ডিসি আর্ক সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এখানে আমি উপস্থাপন করেছি। একটি ডিসি আর্কের চিত্র তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটি ডিসি আর্ক চিত্র। হ্যাঁ, দেখো এখানে একটা ডিসি আর্ক আছে, এটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি, এসি হচ্ছে অল্টারনেট কারেন্ট। সো এইবার আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের যে নমুনা ধারক যেটাকে আছে আমাদের ইমিশন স্পেকট্রোফটোমিটারের যে ইম্পর্টেন্ট পার্ট, সেখানে আমাদের এইটার নাম ছিল নমুনা ধারক। এবং এখানে তোমরা দেখো নমুনা ধারকগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। স্যাম্পলও যেহেতু আমাদের দুই রকম হয়, স্যাম্পল, 2 টাইপস অফ স্যাম্পল ইউ নো হেয়ার, solid samples and liquid samples.
এখানে দেখো আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল কন্টেইনার এখানে এনেছি। স্যাম্পল কন্টেইনার বা স্যাম্পল হোল্ডার, এখানে বিভিন্ন ধরনের চিত্র আছে, এগুলি তোমরা দেখতে পাচ্ছ। স্যাম্পল হোল্ডারের পরে আমরা আলোক সিস্টেম, আমাদের এইটার একটা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোক সিস্টেম, লাইটিং সিস্টেম আমরা এখানে দেখব। লাইটিং সিস্টেম আমরা দেখি কয় রকমের হতে পারে। লাইটিং সিস্টেম, দুই ধরনের লাইটিং সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে তোমার প্রিজম মনোক্রোমেটর এবং আরেকটা হচ্ছে গ্রেটিং মনোক্রোমেটর। তো প্রথমে প্রিজম মনোক্রোমেটরে আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। প্রিজম মনোক্রোমেটর দেখো, প্রিজম মনোক্রোমেটর এখানে অতিবেগুনি বিকিরণ প্রবেশ করতে পারে এইরূপ একটি প্রিজম মনোক্রোমেটর আমাদের এই ইমিশন স্পেকট্রোফটোমিটারের থাকে। এবং এই প্রিজমটি তোমরা জানো যে কোয়ার্টজ অ্যান্ড সিলিকার তৈরি। কোয়ার্টজ প্রিজমে দুইটি বিমে আলোক বিচ্ছুরিত হয় এবং এরা পরস্পর উলম্বভাবে পোলারাইজড হয়। এ কারণে প্রিজম থেকে আলোক রশ্মি দুইটি লাইন হিসেবে বেরিয়ে আসে। আমরা দেখব, চিত্রের মধ্যে দেখব পরবর্তীতে। গ্রেটিং মনোক্রোমেটরের একটু বর্ণনা এখানে আছে আমাদের হাতে। দেখো, উচ্চ রেজুলেশন যেখানে দরকার সেখানে এই বর্ণালী আমরা গ্রেটিং যুক্ত মনোক্রোমেটর ব্যবহার করে থাকি। এ কারণে বর্ণালী রেখাগুলো আমাদের শনাক্ত করতে সহজ হয় এবং এগুলো খুব সূক্ষ্ম রেখা তৈরি করে থাকে। একটা চিত্র আমরা দেখি গ্রেটিং মনোক্রোমেটর, এখানে একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, দিস ইজ দ্য সিম্পল গ্রেটিং মনোক্রোমেটর। এখানে দেখো এরকম একটা চিত্র হয় তার। এই চিত্রটি, এটা দুইটাই প্রবেশ স্লিট এখানে আছে এবং একটা এখানে গোলাকার লেন্স আমরা ব্যবহার করেছি। দেখো, এখান থেকে রশ্মি এসে আবার এই গ্রেটিং এর মধ্যে পড়ছে, গ্রেটিং থেকে আমরা পরবর্তীতে রশ্মিটা নিয়ে নিচ্ছি। তো চলো আমরা দেখলাম বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম দেখলাম, আলোক সিস্টেম দেখলাম আমরা। তারপরে আমরা নিঃসরণ বর্ণালীর একটি ব্লক ডায়াগ্রাম দেখব। টোটাল সবগুলোকে একত্রিত করে একটি ব্লক ডায়াগ্রাম তোমাদের সামনে এখানে নিয়ে আসতেছি আমি। দেখো, এটা হচ্ছে সেই আমাদের পারমাণবিক নিঃসরণ বর্ণালী মিটারের ব্লক ডায়াগ্রাম। এখানে এই যে এসিডিসি সোর্স আমাদের এখানে রয়ে গেছে, দিস ইজ ভোল্টেজ। এই শব্দটা ভোল্টেজ আমি লিখছি এখানে, যদি একটু অস্পষ্ট আছে। এই শব্দটা ভোল্টেজ এবং এটা হচ্ছে লেখা হচ্ছে সুইচ। এবং তোমার এখানে দেখো ইলেকট্রোড ডিসচার্জ, এবং এই জায়গাটিতে নমুনা আমরা দিয়ে থাকি, এখানে নমুনা আমরা প্লেস করে থাকি। হ্যাঁ, এর ভিতর দিয়ে, যে নমুনার ভিতর দিয়ে লাইট পাস হয়ে স্লিটের মধ্য দিয়ে প্রিজমে আসে, প্রিজম থেকে আরেকটি লাইট আছে এখানে, দুইটা স্লিটের মধ্য দিয়ে আসে, তারপরে ফটো ডিটেক্টর এবং তারপরে রেকর্ডার, এবং তারপর আমরা প্রিন্ট আকারে যে এইরকম বর্ণালী পেয়ে যাই। দিস ইজ দ্য পিকচার অফ আমাদের যে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোফটোমিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা এখন স্পেকট্রোফটোমিটারের ব্লক ডায়াগ্রামটা দেখে নিলাম। এই যে পারমাণবিক ইমিশন স্পেকট্রোস্কোপি আমরা আলোচনা করলাম, এখান থেকে কি কি সুবিধা আমরা পেতে পারি, চলো এই সুবিধাগুলো আমরা জেনে নেই। সুবিধা কি কি আছে? সুবিধাগুলো হচ্ছে পারমাণবিক নিঃসরণ বর্ণালী মিতি, এর সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি। সাজ্জাদ হুসাইন দেখা যাচ্ছে, জাহাঙ্গীর আলম, তৃষা দাস, সবাই ভালো আছে তো? জাহাঙ্গীর আলমের ছবি দেখা যায় না। জাহাঙ্গীর আলম, সুবিধাগুলো দেখি আমরা এক এক করে, সুবিধার দিকে এগিয়ে যাই। কি কি সুবিধা আমরা পেতে পারি? আমরা বলছি যে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি উচ্চ নির্বাচনশীল এবং সর্বাধিক স্পেসিফিক একটি বিশ্লেষণ পদ্ধতি। তারপর হচ্ছে বিভিন্ন মেটালয়েড জাতীয় পদার্থ, যেমন আর্সেনিক, সিলিকন, সিলেনিয়াম ইত্যাদি পদার্থগুলো, ইত্যাদি মৌলগুলো শনাক্তকরণে এই পদ্ধতি সফলভাবে প্রয়োগ করা যায়। এতে নমুনার কোনো অপচয় ঘটে না। আমরা সুবিধার মধ্যে আছি, কঠিন, তরল, গ্যাসীয় সকলের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি। আরো সুবিধা আমরা দেখি, আরো কি কি সুবিধা আছে এর মধ্যে। দেখো, খুব অল্প পরিমাণ নমুনা আমরা এখানে ব্যবহার করে থাকি, খুব দ্রুত ফলাফল পেয়ে যাই। জিওলজিক্যাল নমুনা এবং ফরেনসিক নমুনা
এই দুটি নমুনা বিশ্লেষণ করার জন্য পারমাণবিক নিঃসরণ বর্ণালী সফলভাবে প্রয়োগ করা যায়। যেখানে সুবিধা সেখানে তোমার অসুবিধাও থাকে। আমরা দেখি অসুবিধা কি কি আছে। অসুবিধার মধ্যে আমরা দেখতে পাই পারমাণবিক নিঃসরণ বর্ণালীতে যে সকল যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি ভেরি কস্টলি। যে যন্ত্রটি তোমাদেরকে আমি দেখিয়েছি, এই যন্ত্রটি অনেক দামি একটি যন্ত্র। সহজে আমরা এই পরিমাণ বাজেট আমাদের কাছে থাকে না যে আমরা এটা কিনতে পারি। দ্বিতীয় হচ্ছে পারমাণবিক নিঃসরণ বর্ণালীতে এটা চালানোর জন্য আমাদের দক্ষ একজন বিশ্লেষকের প্রয়োজন হয়। ফটোগ্রাফিক প্লেটে এই বর্ণালী ধারণ করা হয় বলে এই ফটোগ্রাফিক প্লেট বারবার আমাদেরকে ওয়াশ করতে হয়। বিকিরণ তীব্রতা সবসময় আমরা পুনরুৎপাদন করতে সক্ষম হই না। অসুবিধাগুলো জানলাম। এই অসুবিধাগুলো জানার পরে তোমাদেরকে আমরা এটার কোথায় কোথায় প্রয়োগ করা যায় এই প্রয়োগের দিকে নিয়ে যাব। পারমাণবিক নিঃসরণ বর্ণালীমিতির প্রয়োগগুলো আমরা যদি দেখি, গুণগত এবং মাত্রিক উভয় প্রকার বিশ্লেষণে পারমাণবিক নিঃসরণ বর্ণালীমিতি ব্যবহার করা হয়ে থাকে। ধাতু এবং ধাতু সংকর বিশ্লেষণে এটি ব্যবহার করা হয়। তৈল শিল্পে লুব্রিকেটিং অয়েলে যদি কোনো পদার্থ প্রবেশ করে থাকে বা কোনো পদার্থ কি কি আছে তার মধ্যে, সেই ধাতব পদার্থগুলো শনাক্ত করার জন্য অ্যাটমিক নিঃসরণ অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি আমরা ব্যবহার করে থাকি। আরও দেখো কি কি প্রয়োগ রয়ে গেছে। পেট্রোলিয়াম শিল্পে জ্বালানিতে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ শনাক্তকরণে এটি ব্যবহার করা হয়। প্রাণীজ টিস্যু বিশ্লেষণ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং সিরামিক্সের মধ্যে সিরামিক্সের যে সামান্য যে মৌলগুলো ট্রেস মৌল এবং প্রধান মৌল বিশ্লেষণ করার কাজে পারমাণবিক ইমিশন স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম যে পারমাণবিক অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি, পারমাণবিক অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি সম্পর্কে আমরা তার প্রয়োগ, সুবিধা অসুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে। তোমাদেরকে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট ফটোমিটারের কাছে নিয়ে যাবো, সেটা হচ্ছে পারমাণবিক শিখা নিঃসরণ বর্ণালীমিতি বা শিখা ফটোমিতি। এখানে তোমাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি পারমাণবিক শিখা নিঃসরণ বর্ণালীমিতি বা শিখা ফটোমিতি কাকে বলি। আমরা সংজ্ঞাটি আগে একটু জেনে নেই। শিখা ফটোমিতি কাকে বলি? যে পারমাণবিক বর্ণালীমিতিক বিশ্লেষণে কোনো নমুনার দ্রবণকে অনুজ্জ্বল শিখার উপরে, আমি একটু লাইনটা দেখাই দিচ্ছি, লাইনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখো, অনুজ্জ্বল শিখার উপর স্প্রে করে উদ্দীপিত করলে যে নিঃসরণ বর্ণালী পাওয়া যায় সেটি বিশ্লেষণ করে শিখার উজ্জ্বলতা পরিমাপ করে সংশ্লিষ্ট ধাতব আয়নের মাত্রিক বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিটাকে আমরা বলতেছি পারমাণবিক শিখা নিঃসরণ বর্ণালীমিতি বা শিখা ফটোমিতি। আবার একটু দেখো যে আমরা বলছি এইটা আমাদের পারমাণবিক বর্ণালীমিতিক বিশ্লেষণের একটি শাখা, যেখানে আমরা নমুনাকে কি করি, শিখার উপর স্প্রে করি। স্প্রে করে সেখান থেকে যে নিঃসরণ বর্ণালী পাই, নিঃসরণ বর্ণালী যেটা পাই, হ্যাঁ, সে তা বিশ্লেষণ করে আমরা শিখার উজ্জ্বলতা পরিমাপ করি এবং উজ্জ্বলতা পরিমাপ করে ধাতব আয়নের মাত্রিক বিশ্লেষণ করা হয়। এবং এটাকেই আমরা বলছি তোমার পারমাণবিক শিখা নিঃসরণ বর্ণালীমিতি বা শিখা ফটোমিতি। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো তোমাদের এখানে শিখা বর্ণালীমিতির সংজ্ঞাটি আমি দিয়েছি এবং সংজ্ঞা দেওয়ার পরে এইটার যে আমাদের যে শিখা ফটোমিতিতে, হ্যাঁ, আমরা সংজ্ঞাটি দিলাম। এখন দেখো তোমাদেরকে আমি এর মূলনীতির মধ্যে নিয়ে যাব। মূলনীতি অনেকগুলো কথা আছে এখানে মূলনীতির মধ্যে। প্রথমে দেখো যে আমরা প্রথমে যে কাজটি করে থাকি সেটা হচ্ছে তোমার কি, যে যখন কোনো নমুনার দ্রবণকে আমরা শিখার উপর স্প্রে করি তখন কি কি ঘটনা ঘটে এক এক করে বলছি। প্রথমে যেটা ঘটে, যে দ্রাবকের মধ্যে আমরা আমাদের যে স্যাম্পল আছে যেটাকে দ্রবীভূত করেছি সেই দ্রাবকের এখানে দূরীকরণ ঘটে, ডিসলভেশন ঘটে। এক নম্বরে প্রথমে এটা ডিসলভেশন ঘটে।
দ্বিতীয়ত হচ্ছে নমুনাটির কিছু অংশের বিয়োজন ঘটে এবং বাষ্পীভূত হয়ে সেটা কঠিন রূপ লাভ করে। হ্যাঁ, তার বাষ্পীভূত হয়ে তার গঠনগত কঠিন রূপ লাভ করে। কঠিন রূপটি আবার তোমার উত্তপ্ত অবস্থায় ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং পরমাণুতে হয়ে প্রাথমিকভাবে তারা ভূমিস্তরে অবস্থান করে। মূলনীতি আরো দেখো, এর মধ্যে আমরা বলছি তোমাদেরকে প্রথমে এই বক্তব্যটা দিয়েছিলাম যে এদের মধ্যে যারা ভূমি অবস্থায় থাকে তারা এই ফ্লেম থেকে বা ফ্লেম থেকে বা শিখা থেকে এনার্জি গ্রহণ করে ইলেকট্রনগুলো তাপীয় শক্তি দ্বারা উদ্দীপিত হয়ে ভূমিস্তর হতে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং যোজতা ইলেকট্রনগুলো যখন আবার পুনরায় নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি তারা নিঃসরণ করতে থাকে। দেখো মূলনীতি আমি এখানে দেখাচ্ছি, আরো কিছু মূলনীতির জন্য আমরা দেখব, আরো বক্তব্য আছে আমাদের মূলনীতির উপরেই। এখন তোমাদেরকে আমি একটি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটি তোমরা দেখতে পাবে কিভাবে শিখা ফটোমিতির এখানে পরমাণুগুলো উদ্দীপিত হচ্ছে। আই হ্যাভ কালেক্টেড দিস ভিডিও ফ্রম ইন্টারনেট ফর লার্নিং পারপোজ। স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরমাণুটি যখন তোমার হাই লেভেল থেকে লোয়ার লেভেলে নেমে আসলো তখন অনেকগুলো ফোটন সে নিঃসরণ করেছে, এবং এইটা কতগুলো ফোটন নিঃসরণ করবে এটা নির্ভর করে কেমন পরমাণু কি পরমাণু ছিল এবং কতগুলা পরমাণু ছিল তার উপরে নির্ভর করে। এখন তোমরা দেখতে পাবে এটার যে আমাদের যে শিখা ফটোমিতি আছে তার একটা সার্বিক চিত্র তোমাদের এখানে আমি দেখাবো। এই যে স্যাম্পলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই স্যাম্পলটা তোমার এখানে এসে কি হবে, এরোসল ফর্মে চলে আসবে। এরোসল ফর্ম থেকে এটা চলে যাবে আমাদের যে লাইটিং সোর্স ফ্লেমের কাছে চলে যাবে। ফ্লেম থেকে সে উদ্দীপিত হয়ে সে হায়ার লেভেলে যাবে, হায়ার লেভেলে গিয়ে সে এনার্জি ছেড়ে দিয়ে আবার লোয়ার লেভেলে চলে আসবে। আমরা এখনই দেখতে পাবো, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে পরমাণুটি হায়ার লেভেলে যাচ্ছে। হায়ার লেভেলে যাওয়ার পরে সে যে রশ্মিটা ইমিট করছে সেটা মনোক্রোমেটরের মধ্য দিয়ে পাস হয়ে চলে আসতেছে কার কাছে, ডিটেক্টরের কাছে, এবং ডিটেক্টর সেটাকে অ্যাম্পলিফাই করে রেকর্ডারের কাছে দিচ্ছে এবং রেকর্ডার সেটাকে রেকর্ড করে আমাদেরকে বর্ণালী সে প্রদান করতেছে। দেখো এখন আমাদের যে কার্যপ্রণালী সেটি আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এরোসল, এখানে স্যাম্পল চলে যাচ্ছে এরোসল ফর্মে স্যাম্পল চলে যাচ্ছে এবং রশ্মিগুলা কিন্তু শোষিত হচ্ছে। এবং তুমি দেখতে পাবা আবার ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে যে বিভিন্ন ধরনের পরমাণু বিভিন্ন লেভেলে সে এনার্জি তোমার ইমিট করে এবং অ্যাবজর্ব করে, বিভিন্ন লেভেলে থাকে তারা, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এইখানে কিন্তু সে স্থির না অস্থির, আমরা এটাকে স্থিতিশীল অবস্থায় যদি নিয়ে আসি তাহলে সে কিন্তু এই যে ফোটন ছেড়ে দিচ্ছে, এনার্জি ছেড়ে দিয়ে কিন্তু সে আবার লোয়ার লেভেলে চলে আসতেছে, এই যে এনার্জি ফোটন, এবং এটাকে আমরা বলতেছি অ্যাটমিক ইমিশন এখানে সংগঠিত হচ্ছে। আরেকটু দেখতে পাচ্ছ তোমরা যে এই পরমাণু যখন হায়ার লেভেল থেকে নিচের লেভেলে নেমে আসতেছে তখন সে এনার্জি ইমিট করে। এটা কতগুলো এনার্জি ইমিট করবে সেটা নির্ভর করে পরমাণুর উপরে, নাম্বার অফ পরমাণুর উপরে, নাম্বার অফ অ্যাটমসের উপরে। এই যে এইরকম লেখচিত্র আমাদেরকে তখন রেকর্ডার দিয়ে দেয়। এবং এই যে অনেক উচ্চ পিক এবং নিম্ন পিক তোমরা দেখতে পাচ্ছ, এই উচ্চ পিক হলে তোমাকে বুঝতে হবে যে এখানে আমাদের পরমাণুর সংখ্যা বেশি ছিল, এখান থেকে আমরা একটা উচ্চ পিক পেয়েছি। আবার এই যে এখানে বুঝতে হবে যে এখানে পরমাণুর সংখ্যা কম ছিল। ইন্টেন্সিটি, ইমিশন ইন্টেন্সিটি এবং ওয়েভ লেন্থ, এই দুটা ব্যবহার করে আমরা এই লেখচিত্রটি ড্র করেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা এখন দেখো যে বেশ বিভিন্ন ধরনের আমরা লেখচিত্র পেয়েছি এখানে। অনেকগুলো ভিডিওটি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো, এবং কিভাবে আমাদের যে স্যাম্পলটি কাজ করে একটা মৌল যদি আমি শনাক্ত করতে চাই, মৌলের পরিমাণ যদি আমি শনাক্ত করতে চাই, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা, এইটা কিন্তু আমাকে নির্দেশ করতেছে বেশ কিছু পরমাণু আমার ছিল এবং সেখান থেকে বেশ অনেক রশ্মি তোমার ইমিট হয়েছে। সেই ইমিটেড তোমার রশ্মিটার যেহেতু বেশি ছিল এই জন্য এই
পিকের উচ্চতাও কিন্তু অনেক বেশি, ইন্টেন্সিটি কিন্তু অনেক বেশি। সো শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা অবলোকন করেছো। আমি সামনের দিকে নিয়ে যাই তোমাদের জন্য, এটা দেখো। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের যে লিকুইড স্যাম্পল আছে, যে স্যাম্পলটাকে আমরা বলছি প্রথমে প্রিপেয়ার করতে হবে, প্রিপেয়ার করে এটাকে স্প্রে করব, স্প্রে করে আমরা এটাকে কুয়াশা আচ্ছন্ন স্যাম্পলে পরিণত করব, তারপরে এখান থেকে ডিসলভেশন করব। এটা যেই দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে সেটা আমরা সরিয়ে ফেলবো, সরিয়ে ফেললে এখান থেকে সে ধীরে ধীরে কিসে আসবে, একটা সলিড স্যাম্পলে রূপান্তরিত হবে। এই সলিড স্যাম্পলটি আমরা যখন শিখার তাপের মধ্যেই থাকবে, সেখান থেকে সে আরো তাপ গ্রহণ করে সে তার বাষ্পীকরণ ঘটবে। এখানে এই কঠিন পদার্থটা সরাসরি তোমার বাষ্পে পরিণত হবে। এটাকে নিশ্চয়ই তোমরা জানো, কঠিন যখন সরাসরি বাষ্পে চলে যায়, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এখানে, হ্যাঁ, এখানে আমরা এখানে ঘটাচ্ছি তোমার সাবলিমেশন করতেছে, ভেপোরাইজেশন করতেছে, এবং যেহেতু এর মধ্যে তরল থাকে, সেই তরলটিও কিন্তু এখান থেকে বিদায় হয়ে যাবে। এবং তোমরা লক্ষ্য করো এখানে যে এখানে পদার্থের ডিকম্পোজিশন ঘটতেছে, পদার্থটা ভেঙে, এই যে কঠিন পদার্থটা গ্যাসীয় পদার্থটা ভেঙে এটা একটা তোমার পরমাণু হচ্ছে, এটা আরেকটা পরমাণু হচ্ছে, এবং এই পরমাণুগুলো গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় রয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের এখান থেকে বিদায় নেব তোমাদের এখান থেকে। আমি কয়েক মিনিট পরে আবার ফেরত আসবো। এই পর্যন্ত আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি আবার এখান থেকেই শুরু করব। হ্যাঁ, তোমরা ভালো থাকো এই পর্যন্ত। জি স্যার।